আমন্ত্রণ সবাইকে জিটিভির পর্দায় আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং ডেফিনেটলি আজও একজন তারকাকে নিয়ে ফিরে এসেছি আপনাদের সাথে আড্ডা দেব বলে। প্রিয় দর্শক, ঈদের এই সময়টাতে তারকাদের ভাবনা, তারকাদের জীবনযাপন, তারকাদের না বলা কথা সব কিছুই জানবার অনেক সুযোগ হয়। কিন্তু আজকে যে তারকাকে নিয়ে আমি হাজির হয়েছি তার চোখে একটা নীরবতা রয়েছে, তার মুখের হাসিতে রয়েছে কোমলতা, কিন্তু আমার কাছে মনে হয় যে ভেতর থেকে মানুষটা খুব চঞ্চল, কিন্তু তাকে দেখে আমরা সবসময় মনে করি খুব ইনোসেন্ট এবং পাশের বাড়ির মেয়েটি। আমার মনে হয় নামটি এখন বলেই দেওয়া উচিত, কারণ এই নামটা বলতে আমারও খুব ভালো লাগে। আমরা একই জায়গা থেকে যেহেতু বিলং করি, সো আমার কাছে খুবই প্রাউড ফিল হয় যখন আমি ওর নাম শুনি, ওর নাম বলি, ওর কাজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। অ্যান্ড শি ইজ নান আদার দেন তাসনুভা তিশা। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ঈদ মোবারক। মাই গড, ঈদ মোবারক আপু। এটা ছিল মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ট্রোডাকশন সো ফার। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। ইনোসেন্স তো আসলে আমি জানি না, বাট হ্যাঁ আমি অনেক ব্লান্ট, কিন্তু এটাও সত্য যে এটা বললেন যে পাশের বাড়ির মেয়েটা, এরকম একটা বিষয় থাকে, মানুষ অনেক রিলেট করতে পারে আমার সাথে। আর যেটা বললেন যে আমরা একসাথে একই জায়গায় বিলং করি, সেটা হয়তো বা দর্শকদের জন্য বলে দেওয়া ভালো। আমরা একই হোম ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, দুজনই শরীয়তপুরের মেয়ে। আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা শরীয়তপুর নিয়ে গ্রুপই করে ফেলবো। তো আমার যেটা মনে হয় যে আমরা শরীয়তপুরে যারা আছি আমরা নিরীহ টাইপের, একটু বোকাশোকা, তাই না? এবং মেয়েগুলো বিশেষ করে। একদম। সো ঈদ কেমন কাটছে তোমার? ভালো, অ্যাজ ইউজুয়াল যেমন আসলে যায় ঈদ। এখন তো আসলে বড় হওয়ার পর ঈদ বলতে নিজের বলতে কিছু না, মনে হয় বাচ্চাদের জন্য ঈদ বা ফ্যামিলির লোকজনদের জন্য ঈদ বা দর্শকদের জন্য ঈদ করা, যখন থেকে আমি মিডিয়ায় কাজ করি। আমার তো মনে হয় আমাদের জন্য ঈদের দিন মানে হচ্ছে একটু লেজি ডে, যে আজকে আমরা ছুটি পেয়েছি। কারণ এমনও তোমার লাইফে নিশ্চয়ই হয়েছে যে চাঁদ রাত পর্যন্ত সারা রাত কাজ করে তারপরে ফিরেছো, তাই না? হ্যাঁ হয়েছে, গত মানে আগের কোরবানির দিয়েই হয়েছে যে আমি চাঁদ রাতে কাজ করেছি। ভালো, মানে এটাও ভালো একদিকে, কাজে থাকাটা আমার জন্য মনে হয় যে কাজের জায়গাটা আমার অনেক ভালোবাসার জায়গা, সো ওইটাও আমাকে অনেক হ্যাপিনেস দেয়। অলমোস্ট এক যুগ তুমি পার করছো। কাজে আসার আগের ঈদ আর কাজে আসার পরের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? অনেক বড় পার্থক্য, কারণ ওই যে আমি যখন বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, যখন নাটকে কাজ করি, স্পেশালি নাটক যখন একদম ফুল অন শুরু করি, ফিকশনে যখন লিড ক্যারেক্টার হিসেবে কাজ শুরু করি, এরপর থেকে তো সব কিছু অনেক চেঞ্জ। কারণ তখন ঈদের জন্য স্পেশালি কাজ করা হয়, আর তখন হচ্ছে তারপর থেকে মনে হতো যে আচ্ছা ঈদে আমার এই কাজগুলো আসবে, এই হিরোর সাথে, যাদের সাথে হয়তো বা কখনো ভাবিও নাই যে একসাথে স্ক্রিনশেয়ার তো দূরের কথা, যে কখনো দেখাও হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, তো শুটিংয়ের সময় আমার মনে হয়েছে যে না, ইটস ফাইন, মানে তখন ওটা তো ফিল করতাম না শুরুর দিকে, বাট যখন ঈদের কাজ আসছে তখন ভাবতাম যে আচ্ছা আমি ছোটবেলা অপূর্ব ভাইকে দেখতাম, সজল ভাইকে দেখতাম, মোশারফ ভাইকে দেখতাম টিভিতে, তাদের সাথে কাজ করছি, মানে এটা একটা অনেক বড় ব্যাপার, আমার মনে হয় এটা অনেক বড় প্রাপ্তি, লাইফের অনেক বড় ব্লেসিং। এবং আরেকটা ব্যাপার কি জানো, তুমি কিছু স্বপ্ন যেটা হয়তো স্বপ্নই ছিল, কখনো ভাবনি বাস্তবে ধরা দিতে পারে বা বাস্তবতায় আসতে পারে আমাদের জীবনে, সেটা যখন হয়ে যায় তখন মনে হয় যে জীবনে কিছু না কিছু ভালো কাজ তো আমি করেছি। না আমি আসলে স্বপ্নও দেখিনি আপু, আসলে একদমই কোনো প্ল্যান ছিল না, একেবারেই না। আমি মানে স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো অভিনয় করব, বা আমি আসলে বুঝিও না যে আসলে অভিনয় আসলেই কি, এখনো আমি জানি না। আমাকে যদি জিজ্ঞেস করেন কোনো এরকম অভিনয়ের কোনো মানে ব্যাকরণ, আমি বলতে পারবো না, আমি সেই গ্রামারটা শিখি নাই। বাট আমি আসলে যা করি আমি নিজেও জানি না আমি অ্যাকশনের পর আমি কী করব। আমার কো আর্টিস্ট আমাকে যেই ডায়লগ দেয় বা আমি যে সিকোয়েন্সটা পড়ি, পড়ার পর আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, হয়তো আমি এইভাবে ডায়লগটা দিব বা এই ক্যারেক্টারটা আমি এভাবে প্লে করবো। মানে হয় কি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা অনেক কিছু ছোটোবেলা থেকে মানে গ্র্যাব করি, ওগুলা। স্কুল লাইফে কি তুমি খুব কালচারালি ইনভলভ ছিলে? না, আমি চাইতাম ইনভলভ থাকতে, কিন্তু মানে আমি অনেক বেশি মিউজিকের প্রতি, আচ্ছা, তোমার ন্যাকটা অনেক বেশি মিউজিকে। অনেক বেশি। তো ছোট থেকে আমার মনে হতো কালচারাল প্রোগ্রাম যখন হতো স্পোর্টস ডেতে, তো তখন হচ্ছে হারমোনিয়াম বাজিয়ে গান যারা গাইতে পারতো তাদেরকে গান গাইতে দিত। বাট আনফর্চুনেটলি আমি সমস্ত গান আমার মুখস্থ ছিল বা আমি সুরে গাইতে,
কিন্তু আমি যেহেতু গান শিখতাম না আর হারমোনিয়াম বাজাতেও হারমোনিয়াম। পারি না, তো আমাকে পার্টিসিপেট করতে দেওয়া হতো না। So true. তো এটা আমার না খুব মন আগে খারাপ আগে হতো। টিচারদের একটা মানে ব্যাপার ছিল যে হারমোনিয়াম বাজিয়েই তাকে গাইতে খুব জানতে ওরা হবে। বেসুরা গাইতো, ইউ নো। Yes. একটা হাই ফাই প্লিজ জাস্ট আমি এই কথাটা এখনই আমার কি বলতাম। যে রাগ উঠতো, আমি বললাম কি বেসুরা গানটা গাইতেছে, এটা এবং শুনতে মাঝে এরকম হবে না। ভুল লিরিক্স হতো, হ্যাঁ। তারপরে তারা বাট গাইছে। ওই যে বাজাচ্ছে হারমোনিয়াম, তাই ওকে পার্টিসিপেট করতে দিত। বেড়ে ওঠা কোথায় ছিল? আমার বেড়ে ওঠা হচ্ছে যাত্রাবাড়ি থেকে আর ওদিকে, মানে একদম মফস্বলে। আমার জন্ম হচ্ছে শান্তিনগরে, কিন্তু আমার যখন 1 বছর বয়স তখন আমার ফ্যামিলি মানে আব্বু আম্মু তখন সবাই ওখানে চলে যায়। মফস্বলে বড় হয়ে ওঠা, তো ওখানে অনেক ধরনের মানুষজনকে দেখেছি, ওখানে 17 বছর জীবনের কেটে গেছে। নাটকের বা অ্যাক্টিং এর গ্রামারটাও এখনো পর্যন্ত জানো না, কিন্তু এই যে এত ন্যাচারাল এক্সপ্রেশন, এটা আসলে কিভাবে করে আসে? আয়নার সামনে দাঁড়িয়ে ক্যারেক্টারটা নিয়ে তুমি মানে প্লে করার চেষ্টা করো, লাইক একটু ট্রাই করো? না, একদমই না। আমি স্ক্রিপ্ট পড়ি, আমি অনেক স্ক্রিপ্টে আমার প্রত্যেকটা সিকোয়েন্স আমি হচ্ছে মার্ক করি, পড়তে পড়তে মার্ক করে। অ্যান্ড আমি প্রত্যেকটা লাইন যখন পড়ি, ডায়লগুলো যখন পড়ি, তখন অটোমেটিক্যালি কেন যেন আমি ভিজুয়ালাইজ করতে পারি। সামহাউ ওই যে ডিরেক্টোরিয়াল একটা পয়েন্ট অফ ভিউ আমার কাছে চলে আসে। এটা কাজ করতে করতে ইভেনচুয়ালি এখন অনেক বছর ধরেই হয়ে গেছে। সো আমি যদি ভবিষ্যতে কখনো ডিরেক্টর হই, ডেফিনেটলি আমি তাসনুবা তিশাকে আমার সাথে নিব, যে এই পার্টগুলো সব তোমার দায়িত্বে। এটা আমি নিজেই করব, বা আমি ভবিষ্যতে ডিরেকশন যদি দেই, যেটা আমার ইচ্ছা আছে, যা মানে যে মোমেন্টে আমার মনে হবে যে আচ্ছা আমি অ্যাক্টিং আর হয়তো বা আমার করা উচিত না, চাও না, করতে চাই না, এটা হবে না। শোনো, একজন অ্যাক্ট্রেসের কিন্তু কোনো মৃত্যু নেই, কখনো সময় শেষ হয়ে যায় না, একদম বাট আমার যদি লাইফ মনে হয় যে আমি করব না অ্যাক্টিং থেকে, একেবারে আমি এখন রিটায়ারমেন্ট নিব, তখন আমি দ্যাট ভেরি মোমেন্ট আমি ডিরেকশন দেওয়া শুরু করব। ওয়াও, সো আমরা একজন ভালো ডিরেক্টরকে পেতে যাচ্ছি। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআর। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তোমাকে নিয়ে যে কোনো ডিরেক্টর কাজ করলে কতটা স্বাচ্ছন্দ্যে থাকে সেটা অ্যাকচুয়ালি তাদের আড্ডায় বোঝা যায়, কিন্তু এমনও তো হয় যে তোমাকে নিয়ে অনেকের অনেক জেলাসিও আছে, তোমাকে নিয়ে অনেক গসিপও হয়, সমালোচনায় তোমাকে অনেকে পেতে চায়, কিন্তু তারপরেও তাসনুবা তিশা সব কিছুকে ছাপিয়ে আলাদা কিভাবে করে সম্ভব? কিভাবে মেনটেন করো তোমার এই পার্সোনালিটি? প্রথম কথা হচ্ছে যে এই যে গসিপের মধ্যে যখন আমি যাব, তখন আমি হয়তো একটা কথা শুনবো। আমি যদি গসিপে না যাই তাহলে শুনবোই না, তো আমি শুনিও না, আমাকে তাই ওগুলা আসলে একদমই টাচ করতে পারে না। আর যদি শুনিও, আমি খুব মানে এফোর্টলেসলি ওগুলোকে ইগনোর করতে পারি। কি ছোটবেলায় একটু টমবয় টাইপের ছিলে? না, আমি ছোট থেকে অনেক লক্ষ্মী ছিলাম, আমাকে দেখে কিন্তু অনেক অনেক স্বাধীন চেতা। কিন্তু সেটা ছোটবেলা থেকে হয়তোবা ব্যাপারটা বুঝিনি। আমি সবসময় অনেক বাবা মা যা বলেছে সবসময় তাদেরকে একদম, তারা যা বলতেন তাদের কথা অলওয়েজ মানে মেনে চলা, একদম লক্ষ্মী মেয়ে, তাদের বাধ্য মেয়ে হয়ে চলার চেষ্টা করেছি। বাট আমরা যদি বলি যে তিশা ছোটবেলা থেকে অনেক বেশি দুঃসাহসী ছিল, তাহলে কি ভুল বলা হবে? আমি ছোট থেকে দুঃসাহসী ছিলাম না। আমি অনেক চাইতাম যে আমার আব্বু আম্মু যেন আমাকে কোনো কমপ্লেন না করতে পারে আমাকে নিয়ে, বা মানে আমাকে কিছু বলার আগে আমি সেটা করে ফেলতাম। অ্যান্ড আমি এখন অনেক দুঃসাহসী, এখন আমি অনেক রিবেলাস, অ্যান্ড আমার এথিক্যাল গ্রাউন্ড, আমার মানে আমার মনে হয় একটা পুনর্জন্ম হয়েছে আমার, সেটা অনেক। সেটা কিভাবে করে হলো? দুঃসাহসিকতার জন্য তোমার লাইফের এত বড় একটা চেঞ্জ এসেছে, নাকি জীবনের কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি তোমার নিজেকে পরিবর্তন করেছো? নিজের কোনো ভুল থেকে না, এটা একদমই মানে বলবো যে আমার কোনো ভুল না, হয়তোবা সময়টা ভুল ছিল আমার পরিবারের দিক থেকে, যেটা বললাম যে তাদের কথা আমি সবসময় মেনেছি, তো ওইটা থেকে আমি কখন সেকেন্ড কোয়েশ্চেন করিনি। তো তাদের কথা মেনেই হয়তোবা জীবনে একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, কিন্তু সেটা ওয়ার্ক করেনি। অ্যান্ড এটা তো আসলে অনেক ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স ছিল। তো তারপর যেটা হয়েছে যে যেহেতু আমার মেয়ে ঐশী, তো ওর তখন মাত্র আমি তো এইচএসসি পরীক্ষা দিয়ে, ও তখন আমার পেটে, আমি 7 মান্থসের প্রেগনেন্সি ছিলাম। তো ওই সময় আমি এইচএসসি এক্সাম দিই, অ্যান্ড আমার এক্সামের রেজাল্ট দিল, তার 2 দিন পর ও হলো। মাশাআল্লাহ। তো হচ্ছে যে এই সময়গুলো আমি জানি না আমি কিভাবে যেন মানে মেন্টালি স্ট্রেংথ আসছে, আমি জানি না। তো আমি যে মেন্টালি কতটা স্ট্রং সেটা আসলে আমি রিয়েলাইজ করেছি অনেক পরে গিয়ে। অ্যান্ড আমি পরে যখন ভাবলাম যে না, আমার বাচ্চার জন্য আমাকে আসলে স্ট্রং হতে হবে, আমি যেগুলো সাফার করেছি বা আমি যেগুলো ফেস করেছি, চাই না আমাদের বাচ্চারা সেগুলো আমার মেয়ে যেন কখনো সেটা সাফার করুক, এটা আমি কখনোই চাই না। যার জন্য আমি নিজেকে আসলে সেলফ মেড একজন মানুষ আমি।
বাট হ্যাঁ, ফ্যামিলি পরবর্তী সময় ফ্যামিলি অনেক সাপোর্ট দিয়েছে বা এখনও দিচ্ছে। সফলতা যখন জীবনে আসে তখন ফ্যামিলি অনেক পাশে থাকে, বাট এটা তোমার fact. সবচেয়ে দুঃসময়ে যখন ফ্যামিলি তোমাকে ব্লেম করে যে তুমি এটা করেছো, তোমার জন্য এটা হয়েছে, তখন কিন্তু আসলে আমরা ভেঙে পড়ি। কিন্তু আরেকটা ব্যাপার, ওই যে বলে পুনর্জন্ম হওয়া, সেটাও আমাদের হয়, কারণ আমরা নিজেকে তখন নিজে চিনতে শিখি বা বুঝতে শিখি। তো যাই হোক, ঈদের সময় তো অনেক ভারী ভারী কথা বলছি, একটু কাজ নিয়ে জানতে চাই। ঈদ মানেই তো অনেক কাজ, অনেক ব্যস্ততা, দেখা যায় অনেক আগে কিছু কাজ করা রয়েছে সেটাও রিলিজ হচ্ছে, নতুন কাজও থাকে সেটাও রিলিজ হচ্ছে। তো নিজের কাজ কি কখনো এমন হয়েছে যে বাচ্চারা সবাই মিলে একসাথে বসে দেখেছো? আমার মেয়েটা তো হচ্ছে আসলে ওভাবে দেখেও কিনা আমি জানি না, হয়তো দেখেছি দু একটা নাটক, তো কিছু বলে না অনেস্টলি। আমিও চাই না, আমি নিজের নাটক নিজেই দেখি একা একা, তো কারোর সাথে দেখতে চাই না। যখন কলেজ ড্রেস পরে মা অ্যাক্টিং করে তখন বাচ্চাদের মানে অ্যাকশনটা বা রিয়াকশনটা কি থাকে, যে আম্মু ইউ লুক সো কিউট, লাইক বাচ্চা লাগছে? বাসা থেকে বের হচ্ছি তো রেডি হয়ে যদি বের হই, তখন আমাকে যদি দেখতে সুন্দর লাগে বলে তোমাকে খুব সুন্দর লাগছে, ইউ লুক কুল, এরকম বলে। হ্যাঁ, এখনকার বাচ্চারা তো মানে Gen Z জেনজিও না, আলফা। আমার জেনজি আলফা দুইটাই আছে দুটোই বাসায়। একসাথে তো আছে। হ্যাঁ, সো আমি আসলে এদের দুইজনের সাথেই কোপ আপ করার চেষ্টায় থাকি, and আলহামদুলিল্লাহ করতে পারছি। বড়মের ড্রেস কখনো ধার করে নিয়ে পড়া হয়েছে ধান আমি অ্যাক্টিং এ? অনেক পরি, আমি ওর অনেক কাপড় পরি, আর ও আমার অনেক কাপড় পরে, আমরা দুজনের শুজ পরি, কাপড় পরি। সো সো ইউ আর লাইক বান্ধবী। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই মাদার। ও ওয়াও। তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 14 আগস্ট? আগস্ট তো অবশ্যই, এর আগ থেকে তো আমি অনেক কাজ করেছি, কিন্তু মিডিয়ায় হোক বা মানে সাধারণের কাছেও, মানে আমার দর্শকদের কথাও যদি বলি, দর্শকরাও আমাকে চিনতে পেরেছে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ পারফর্মার। সেই স্বীকৃতিটা আমি আসলে পেয়েছি আগস্ট 14 পরে। তো এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা ব্যাপারে একটু যুক্ত করতে চাই, আমরা যে ইন্ডাস্ট্রিটা বিলং করি, ইন্ডাস্ট্রিটা যে আসলে সব মানুষের জন্য, এটা কিন্তু কোভিডের টাইমটাতে প্রমাণ হয়ে গেছে। কারণ সেই সময়টাতে মানুষ ঘরে বসে থেকে শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্টটাইকে মানে নিতে পেরেছে নিজেদের মতো করে। মানে এন্টারটেনমেন্ট ছাড়া যে আমাদের জীবন চলে না, এবং এই বিপর্যয়ের সময়ও আমরা ভালো থেকেছি শুধুমাত্র ভিন্ন ভাষার সব কাজ দেখে, কন্টেন্ট দেখে। সো আমাদেরকে যারা গালি বকা দেন, নিচে যে বাজে বাজে কমেন্ট করেন, তাদের জন্য কিন্তু আমরাই এন্টারটেইনমেন্ট। আমি তো বলি যে আপনাদের জন্য অনেক কষ্ট করে কাজ করি, মানে এত গরম বাইরে এখন, মানে এই যে ঈদের কাজগুলো করলাম, গরমে মনে হচ্ছে আমরা গলে যাচ্ছি, কিন্তু যখন হয় কি যে আমরা অডিয়েন্সের কথা আমরা চিন্তা করি, সবাই না দো, বাট কিছু কিছু কমেন্ট যারা করেন, আমার মনে হয় শব্দ প্রয়োগের ক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা ভালো, কারণ আমাদের তো ফ্যামিলি আছে, আমাদের বাচ্চারা যখন দেখে, ওরা তো দেখলে কষ্ট পাবে, তাই না? সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তোমার একটা আক্ষেপের গল্প দিয়ে এবারে শুরু করতে চাই। একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে তুমি বলছো তোমার খুব শখ ছিল বা ইচ্ছে ছিল ক্লোজ আপ কাছে আসার গল্পের মতন প্রজেক্টগুলোতে কাজ করার, এবং ওই সময়টাতে তুমি বেছে বেছে ডেটটাকে ফাঁকা রাখতে, যাতে করে কল আসলে তুমি কাজ করতে পারো। এক্সপেক্ট করতাম যে একটা যদি আসে। এখনো পর্যন্ত সেটা হয়নি? এখনো হয়নি, এবং আমি আশা ছেড়ে দিয়েছি ভবিষ্যতে হবে কি। আমি আমরা কিন্তু অনেককেই দেখেছি খুবই, মানে ইনফ্যাক্ট আমি বলবো এবছরও আমি দেখেছি অনেক ইম্যাচিউর মানুষকে নিয়েও কাজ করা হয়েছে, যাদের অ্যাক্টিং দেখে আমরা মানে বুঝতে পেরেছি যে অ্যাক্টিংটা আসলে পাকাপোক্তভাবে সে এখনো করতে পারছে না। আমার ক্ষেত্রে একটা কথা অনেকে বলে যে আমি অনেক আন্ডাররেটেড, এবং আমার কাছে মনে এটা অনেক বড় কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে যে ইটস ওকে, ইটস ফাইন। আমি যদি অ্যাভারেজ থাকি, আমি অ্যাভারেজ থাকতে ভালোবাসি, আমি অনেক লোকি, আমার জীবনযাপনও অনেক অনেক সাধারণ, আমি এমন অনেক মিনিমালিস্ট একদম চিন্তাধারার মানুষ। তো আমার আসলে অত ভালো লাগে না ফ্ল্যাশি, এই যে কাপড়টা পরে আছে আমার খুব ইরিটেশন হচ্ছে। বাট আজকে তোমাকে দেখে ঈদ ফিল হচ্ছে, এই কারণে তো ঈদ বলে হচ্ছে এগুলো করতে হয়, আদারওয়াইজ আমার মনে হয় যে আমি অনেক ছিমছাম জীবনযাপনে আমার ভালো লাগে। আমার এক্সপেকটেশনস অনেক বেশি কিছু ছিল না, এটা ওই সময় মনে হতো যে আচ্ছা ক্লোজ আপ কাছে আসা গল্প যখন শুরুর দিকে ছিল, মানে আমরা দেখতাম সত্যটানা প্রজাপতি দেখেছি বা ভালোবেসে যাই, যে গল্পগুলো আসলে আমাদেরকে ভালো একটা দর্শক হতে হেল্প করেছে, তাই না? ওই সময়টাতে মনে হতো ইস আমি যদি
একটা প্রজেক্টে কাজ করতে হবে, Right. তখন তো আমি কাজ করি, হোপফুল দ্যাট টাইম, কিন্তু আলটিমেটলি হয়নি, ইটস ফাইন। আমার মনে হয় যে কিন্তু এখন তো তুমি আল্লাহ অনেক ম্যাচিউর, বেটার কোনো প্ল্যান রাখে সবার জন্যই। আরো ভালো অ্যাক্টিং করছো। অ্যান্ড আমার কাছে মনে হয় যে শুধু কাছে আসার গল্প বা ভালোবাসার গল্প তো একদম ইয়াংদেরকে নিয়ে হবে তাও না, ম্যাচিউর লাইফেও তো ভালোবাসা থাকে, সেই ভালোবাসার গল্পগুলোও অনেক সুন্দর হয়। হ্যাঁ, হয়তো তেমন কোনো বয়স অনেক চরিত্র? বয়স হবে যখন, তখন হয়তো আমাকে কাজ করবে। সম্ভবত। আচ্ছা, নর্মালি বলো যে প্রেমিকা চরিত্র করতে বা ভালোবাসার গল্পে মানে মূল চরিত্র করতে কেমন লাগে? ভালো লাগে যে কোনো চরিত্রে, প্রেমিকা হোক, কারো ওই ওয়াইফ হোক। প্রেমিকাটা কি আমরা আসলে তাসনুভা তিশা যে প্রেমিকা হিসেবে কেমন হতো সেই চরিত্রটাকেই দেখি? একেবারে না। এবারে কিছু সাইকোলজিক্যাল কোয়েশ্চেন তোমার জন্য করব, একদম এক কথায় উত্তর দিবে। তাসনুভা তিশার বাজেতিক। সকালবেলার ঘুমটা আমার ভাঙতেই যায় না। তাহলে যখন কল টাইম থাকে এটাই তো সকালে? অনেক কষ্ট হয়। আমার মেনুয়াল অ্যালার্ম রেখে দিয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে সজীব, ও অলওয়েজ একদম বলা থাকে যে আমাকে না ওঠা পর্যন্ত একদম। জীবনের প্রথম ব্রেকআপের পরে কান্নাকাটি করেছিলে? মেবি না। সো স্যাড, সে যদি এখন দেখে খুবই কষ্ট পাবে। তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা যেটা তোমাকে সান্ত্বনা দেয়? যে আমি অনেক হ্যাপেনিং, আমি অনেক বোরিং আসলে। সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে যখন কোনো রিউমার বের হয় তখন কি তুমি সেটাকে এনজয় করো? লাইক এখন পর্যন্ত তেমন কোনো রুমার আসে নাই। মাঝে মাঝে মনে হয় না যে আমাকে একটু চেঞ্জ হওয়া উচিত, আমার একটু পিয়ার মেনটেন করা উচিত, কোনো একটা সিন্ডিকেটের সাথে আমার খুব ভালো সখ্যতা থাকবে, তাহলে আমি আরো অনেক ভালো ভালো কাজ করতে পারবো? রিজিকে আমার যদি কাজ থাকে এটা অবশ্যই আমার কাছে আসবে। তো আমি যতই চেষ্টা করি কোনো কাজের জন্য, কোনো লাভ নাই। কোনো লাভ নেই। So, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি বলো? যখন সুন্দর লাগে বলি ওয়াও সুন্দর লাগতেছে তোমাকে, ওয়াও আই এম সো প্রিটি, বাট উইদাউট মেকআপ আমার ভালো লাগে আমি নিজেকে। তোমাকে পেতে হলে সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? অজীবকে কল করতে হবে। তাহলে আজকে সজীবের নাম্বারটাই রেখে দিব। প্রিয় খাবার? মিল্ক অ্যান্ড ব্রেড। স্পেশাল রান্না ফর ঈদ? সেমাই, একটা সেমাই আছে যেটা আমি নিজে মানে নিজে বিভিন্নভাবে ওটাকে এক্সপেরিমেন্ট করেছো? কাস্টমাইজ করে তারপরে করি, যেটা খুব মজা হয়। যে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আড্ডা দিয়ে। অ্যান্ড আমার তো বেশি ভালো লাগছে বিকজ উই আর শরীয়তপুরিয়ান। ট্রু, এটা আজকে আমরা জানলাম। হ্যাঁ। আমারও খুব ভালো লাগলো আপু, মানে অনেক পজিটিভলি আপনি অনেক কিছু জানালেন, শুনলাম, অ্যান্ড ভালো লাগে। আপনার সাথে তো এর আগে অনেক ইভেন্টে দেখা হয়েছে, তো বাট এইভাবে আমরা আমাদের face to face conversation খুব কথা কম বলা হয়েছে। হয়েছে। হ্যাঁ, সো খুব ভালো থাকো, জীবন সুন্দর হোক, এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আরো একবার। ঈদ মোবারক। আপনাকে অনেক শুভেচ্ছা। জিটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করবার জন্য এই অনুষ্ঠানে। জিটিভি যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের আড্ডা থেকে আজ বিদায় নিতে হচ্ছে। খুব ভালো লাগলো প্রিয় তারকার সাথে আমাদের আজকের আড্ডা, আর এই ভালো লাগার রেশ নিশ্চয়ই আপনাদের মাঝেও আমি কিছুটা হলেও ছড়িয়ে দিতে পেরেছি। শান্তা জাহান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন জিটিভির পর্দায়। আমাদের ঈদের বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্স তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর প্রতিটি এপিসোডে। আজকের মতো বিদায়, ঈদ মোবারক। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSR। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।